আসলে এই যে গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাটা কি ছিল? একটা দল নিরপেক্ষ সরকার ব্যবস্থা, যেটা বাংলাদেশে যে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা যেগুলি বাংলাদেশে এতদিন চলছিল তার দূর করে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু 5 তারিখের পর আমরা কি একে বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশের যাত্রা আমরা শুরু করেছিলাম? না, হয়নি। ঘাটতি কোথায় দেখছেন? ঘাটতি তাহলে এই সমন্বয়ের অভাব, পারস্পরিক যে বিশ্বাসের অভাব, সর্বোপরি যে এই যেগুলো তো আমাদের রাজনীতিতে মোশাররফ ভাই পুরানো অসুখ না, ও পুরানো অসুখ থেকে তো আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই জায়গায় যে আমাদের এই যে সংকটগুলি তৈরি হয়েছে এগুলি আপনাকে মূল্যায়ন করতে হবে। আমরা দেখেছি, যেমন আমি কাউকে দোষারোপ করার জন্য বলি না, যে আপনি দেখেন আমরা এই অভ্যুত্থানটা প্রথম ছাত্রদের একটা আন্দোলন ছিল, ছাত্রদের আন্দোলন ছিল কোঠা বিষয় বৈষম্য। 16 তারিখের পর কিন্তু এইটার কোঠা বিরোধী আন্দোলন ছিল না, এটা রাষ্ট্র মেরামতের আন্দোলন হয়ে গেছে যখন আবু সাইদকে রংপুরে শহীদ করা হলো। তারপর কিন্তু দেখবেন ছাত্র জনতা রাষ্ট্র মেরামত মানে এটা তখন থেকে আপনাদের আন্দোলন হয়ে গেল, বিএনপির আন্দোলন হয়ে গেল। বিএনপি নাই বলছি, যে ছাত্রদের আন্দোলন তো একটা সময় বৈষম্যের আন্দোলন ছিল। যখন আবু সাইদকে নির্মমভাবে নির্যাতন করা হলো তখন কিন্তু সকল স্টক হোল্ডাররা একসাথে এর সাথে যে একাত্র হয়ে গেলেন। তখন আন্দোলনটা শুরু হল কোন রাষ্ট্র মেরামতের আন্দোলন, রাষ্ট্রকে মেরামত করতে হবে। সেই শক্তিটা কিন্তু আপনার 5 তারিখ পর্যন্ত প্যারালাল যার যেখানে যে অবদান ছিল, ভূমিকা ছিল, যার যেখানে শক্তি ছিল, সব কিছু প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা আন্দোলনটা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে। এবং দেখবেন এই রাজনৈতিক দলগুলি এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার পরও তারা কিন্তু ছাত্রদের অবদানকে কোনো অংশে খাটো করেনি, বরং তারা বলেছে ছাত্র গণ অভ্যুত্থান। ছাত্রদের কিন্তু সেই মর্যাদাটা কিন্তু তা দিয়ে গেছে। একটা ঘোষণাপত্র শিক্ষার্থীরা চাইলো এবং আলোচনা আছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। মোশাররফের অভিযোগ এরকম যে বিএনপির কারণে এটি হয়নি। আমি বলি ঘোষণা তো পরের ব্যাপার, কিন্তু আপনি দেখেন আমাদের আকাঙ্ক্ষাটা কি ছিল, আমাদের বক্তব্যটা কি ছিল, একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা আমরা তৈরি করা। কিন্তু আপনি দেখবেন আন্দোলন ও দলগুলির মধ্যে একটা শক্তি কিন্তু সরকারের মধ্যে ঢুকে গেলেন। কারা তারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের 3 জন প্রতিনিধি গিয়ে কিন্তু এখানে উপদেষ্টা হয়ে গেলেন। তারা তো ছাত্র প্রতিনিধি হিসেবে গিয়েছেন। আপনি তো আন্দোলনের শক্তি, আপনি তো এখনো দাবি করেন আন্দোলনের শক্তি আপনি। আর গভর্নমেন্টটা কিন্তু আমার তৈরি করা হয়েছে একটা নিউট্রাল গভর্নমেন্ট, নিরপেক্ষ সরকার। আপনার কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে। সংকটটা কিন্তু ওখান থেকে কিছুটা তৈরি শুরু হয়েছে, এবং ছাত্ররা যে ডিমান্ডটা করে সেই ডিমান্ডটাই কিন্তু বাস্তবায়িত হচ্ছে। এখন এই যে আজকে আপনাদের সাথে তো সরকার প্রধান, সরকারের কয়েকবার আলোচনা হয়েছে, সর্বশেষ সম্মানিত মহাসচিব সহ একটা প্রতিনিধি দল গঠন দেখা করলো। আপনারা যে আলাপ আলোচনাগুলো করেন বা পরামর্শগুলো দেন সেগুলো কি সরকার গ্রহণ করে না? আপনাকে একটু জিনিস বুঝতে হবে, আপনি যদি এত দ্রুত আমাকে মানে ইন্টারফেয়ার করেন তাহলে আমার জন্য সমস্যা। জি ভাই বলুন। আপনি দেখবেন যে সরকার, আপনি এখানে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন নাগরিক কমিটি কেউ আছে এখানে? আছে, জি আছে, উমামা ফাতেমা আছে, সরি আরিফুল ইসলাম আদিব আছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা কিন্তু শুরু করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু থাকে নাই, এখন তার সাথে নাগরিক শক্তি যোগ হয়ে গেছে, নাগরিক কমিটি যেটাকে আমরা বলি, তারা যোগ হয়ে গেছে। এবং তারা নানা ইনফ্লুয়েন্স কিন্তু সরকারের উপর বলেন, আন্দোলনের উপর বলেন, আমাদের আগামীর প্রত্যাশার উপর তারা এটা করতেই পারে, যে কোনো রাজনৈতিক শক্তি এটা করতেই পারে। কিন্তু আপনি দেখবেন, আপনি যে কথাটা বলছেন যে এই 6 মাসে রাজনৈতিক দলগুলির সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের আলোচনা হয়েছে 3 বার। এর মধ্যে 2 বার হয়েছে একটা জাতীয় বিষয় নিয়ে। একটা হলো শেখ হাসিনা বাংলাদেশের একটা জড়ো করার একটা ঘোষণা, ওই দিন সকল রাজনৈতিক দল গিয়ে ডক্টর ইউনূসের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আরেকদিন যখন ইন্ডিয়া থেকে ব্যাপক প্রোপাগান্ডা দেওয়া হচ্ছে, তখনও কিন্তু সব কিছু বলে, কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কে নাগরিক কমিটি, কে বিএনপি, কে অন্য শক্তি, জামাত, সব ভুলে গিয়ে কিন্তু আমরা এক কাতারে গিয়ে আমরা বলেছি আমরা আপনার সাথে আছি। কিন্তু আপনি দেখবেন সেই আলোচনার পরিধি কতটুকু। মোশাররফ ভাই, আমি আপনার কাছে ফিরছি, আপনার অনুমতি নিয়ে আমি বলছি, একজন দর্শক অপেক্ষা করছেন, তার প্রশ্নটি শুনে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক, কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি শামসুল আলম চুয়াডাঙ্গা থেকে। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ভাই বলুন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে বৈষম্য বিরোধী যে নেতৃবৃন্দ এখানে আসে তাদের কাছে, জি, বাংলাদেশে এখনো 5 তারিখ 8 তারিখের পরের থেকে আওয়ামী লীগ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ মনে হয় না যেন কোথাও আছে। তারপরেও আওয়ামী লীগ এই শব্দটা করে বাংলাদেশে ব্যাপক একটা হেজিটেশনের ভিতরে কোনো আইনি শাসন আছে বলে মনে হয় না। এর অবসানটা কোথায়?
এর অবসান কোথায়? অসংখ্য ধন্যবাদ ভাই, সাথেই থাকুন, আলোচনা করছি। জি মোশাররফ ভাই। না, যে কথা আমরা বলছিলাম, আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলোকে যে গুরুত্ব দেওয়া উচিত ছিল, আমরা মনে করি, আমরা বারবার বিএনপির পক্ষ থেকে বলেছি ডক্টর ইউনূসকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, যার কারণে তাকে সফল হতেই হবে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। সেখানে আপনি দেখেন এই যে একটা এখানে ওবামা আছে বা আদিব আছে, তারা একটা ঘোষণাপত্র তৈরি করেছে। আমরা তো ওই ঘোষণাপত্রের সাথে আমরা ছিলাম না, আমাদের মানে দল। আমরা দেখেছিলাম যখন রাজনৈতিক দলগুলিকে ডাকা হয়েছে, সেখানে প্রারম্ভিক একটা বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। উনি বললেন যে ছাত্র আমার কাছে আসলেন, একটা ঘোষণাপত্র নিয়ে আসলেন, বললো এটা আপনি স্বাক্ষর করেন, আমরা শহীদ মিনারে পাঠ করব। জি, আমি বললাম অন্য অন্য স্টেক হোল্ডাররা জানে? বললো না, যে আমি সবাইকে না নিয়ে এটা আমি করব না। এই যে বিভাজনের রাজনীতি, এই যে বিভাজনের রাজনীতি, এটা স্টার্ট করলো কি? আপনি একটা ঘোষণাপত্র করবেন, সেখানে আপনাদের ভয়ের জায়গাটা কি ছিল? আমাদের ভয়ের এই যে দেখেন বাংলা, আমরা শিক্ষার্থীদের বা তরুণদের নেতৃত্ব মেনে নিতে পারছি না। না, নো, আপনাকে একটা আইডিওলজিক্যালি বুঝতে হবে। আপনি একটা বিএনপি একটা রাজনৈতিক দল, তার একটা ম্যানিফেস্টো আছে, জি, তার দলের একটা ম্যানিফেস্টো আছে, আমার একটা আইডিওলজি আছে, আমি রাষ্ট্র পরিচালনা, আমার একটা পরিকল্পনা আছে, আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশি জাতীয়তাতে বিশ্বাস করি। আমার উপর হুট করে এসে কেউ কিছু চাপিয়ে দিলেও তো আমি এখানে নেব না, আর আমাকে দিতে হলেও তো আমাকে কনভিন্স করে নিতে হবে। জি, আপনি হুট করে আসে বলছেন আমি আমার সংবিধান চেঞ্জ করে দেবো। আমি তো কনস্টিটিউশনাল গভর্নমেন্টে আমি বিশ্বাসী, আমি তো হটকারী কোনো সিদ্ধান্ত বেশি না। তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে 15.5 বছরে আমাদের এত নেতাকর্মী গুণ হয়েছে, হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, মিথ্যা মামলা খেয়েছি, তাহলে তো আমরা তো আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারতাম, আমরা তো অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারতাম। আমরা কি সেই পথে গিয়েছি? আমরা গণতান্ত্রিক সংস্কৃতিকে ধরে রাখার জন্য এত আত্মত্যাগের পরও কিন্তু আমরা ভায়োলেন্স না, সেই গণতান্ত্রিক সংস্কৃতি যে অপসংস্কৃতিতে পরিণত হলো, এই ক্ষেত্রে তো বলা হচ্ছে যে সংবিধান অন্যতমভাবে দায়ী। সেক্ষেত্রে সংস্কার প্রয়োজন না, সংশোধন প্রয়োজন না? সংবিধান দায়ী হতেই পারে, জি, আপনার সংবিধান দায়ী হতেই পারে, কিন্তু সংবিধান 16 বার আপনার কি সংশোধন হয় নাই? সংবিধান 16 বার সংশোধন হয় নাই। হ্যাঁ, এখন ডিপেন্ড করে আপনার উপর সংবিধান আপনি কিভাবে প্র্যাকটিসটা করেন। সংবিধানে কি গণতান্ত্রিক ধারা নেই? সেটাকে শেখ হাসিনা 15 বছর এমন একটা জায়গায় নিয়ে এটাকে একটা ফ্যাসিস্ট সরকারে পরিণত করে। আপনি বলছেন আমাদের প্রয়োগের ত্রুটি। অবশ্যই প্রয়োগের ত্রুটি।